আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কথায় তথ্য বললে খবর একটাই, সেটা হচ্ছে চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ, তারা একই দিনে তিনটা মিছিল করেছে, হ্যাট্রিক মিছিল। চট্টগ্রামে মিছিল হয়েছে, এর আগে জটিকা মিছিল, ছটিকা মিছিল হয়েছে, বড় আকারের মিছিল হয়েছে, 2-4 জনের মিছিল হয়েছে, কিন্তু একই দিনে বিভিন্ন স্থানে তিনটা মিছিল হওয়াটা এই প্রথম। আপনাদেরকে আমি জানিয়ে দিই যে গত এক সপ্তাহে আমাদের ফাইন্ডিং হচ্ছে, হঠাৎ করে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতির মাঠে নতুন কিছু করবে না, এটা হচ্ছে আওয়ামী লীগের স্ট্র্যাটেজি। এবং আওয়ামী লীগ দেশের ভেতরে এখন যে অবস্থা তৈরি হয়েছে, বিশেষ করে দেশের যে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্রাইসিস, সেই ক্রাইসিসের সময়টায় সে হঠাৎ করেই কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নিবে না, বা কোনো ধরনের একেবারে গুপ্ত ধরনের কোনো রাজনীতি সেটা সে পরিচালনা করবে না। ইভেন দো আওয়ামী লীগ তার নিজের পরিচয়ে বড় কোনো সভা সমাবেশ মিছিল করারও চেষ্টা করবে না বলে আমরা আওয়ামী লীগ সূত্র বলেন আর আওয়ামী লীগের সাথে অ্যাটাচড ভারতীয় সাংবাদিকদের বলেন, তাদের সূত্রে আমি আপনাদের কাছে এইটুক তথ্য জানাতে পারি। এবং খুব দ্রুত সময়ে আওয়ামী লীগ আসলে তার নিজের সাংগঠনিক বিশেষ কোনো পরিবর্তন এনেও বাংলাদেশ সরকারের কাছে কোনো আবেদন এই মুহূর্তে করবে না বলেই এখন পর্যন্ত যেটুকু আপডেট তথ্য আছে সেটা আমাদেরকে নিশ্চিত করছে। কিন্তু হঠাৎ কেন চট্টগ্রামে আওয়ামী লীগ এই তিনটা ঝটিকা মিছিল করলো, এটা নিশ্চয়ই অনেকের কাছে প্রশ্ন জাগবে যে চট্টগ্রামে যেখানে ইসলামী ছাত্র শিবির এবং আপনার ছাত্র দল মুখোমুখি অবস্থানে রয়েছে এবং সেই সংঘাত সংঘর্ষ ডালপালা মেলে প্রায় সারা দেশে ছড়িয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত যার স্রোত গিয়ে ধাক্কা দিয়েছে, সেই শিবির এবং ছাত্র দলের যে গোলযোগ, এই গোলযোগের মধ্যে আপনার হঠাৎ করে ছাত্রলীগ চট্টগ্রামে তিনটি জায়গায় মিছিল করলো। চট্টগ্রাম নগরে একদিনে 3 স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল। চট্টগ্রাম নগরের একদিনে 3 স্থানে মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগ। 3টি মিছিলের ভিডিও শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত বিভিন্ন ফেসবুক পেজ থেকে এসব ভিডিও শেয়ার করা হয়। ভিডিওতে দেখা যায় নগরের জিএসসি 2 নম্বর গেট ও সিআরবি এলাকায় মহানগর ছাত্রলীগ ও এমইএস কলেজ ছাত্রলীগের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়েছে। জিএসসি এলাকার মিছিলটি আজ সকালে এবং লালখান বাজার ও সিআরবি এলাকার মিছিলটি জুমার নামাজের পর হয়েছে বলে দাবি করা হয়েছে ফেসবুক পেজগুলোতে। জিএসসি এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি গোলপাহাড় মোড়ের দিকে যেতে দেখা যায়। এমইএস কলেজ ছাত্রলীগের ব্যানারে কয়েকজন মিছিলে অংশ নেন। এ সময় তারা আওয়ামী লীগের সমর্থনে নানা স্লোগান দেন। অন্যদিকে সিআরবি এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি নগরের টাইগার পাস এলাকার দিকে যায়। সেখানেও শেখ হাসিনার সমর্থনে স্লোগান দেওয়া হয়। লাল টুপি পরে 2 নম্বর গেট এলাকার একটি মিছিল হয়েছে। জানতে চাইলে নগরের পুলিশ সহকারী কমিশনার আমিনুর রশিদ তিনি বলছেন, আমরা তদন্ত করছি, মিছিলগুলো ভিডিও দেখে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে গত সপ্তাহেও চট্টগ্রামে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা মাথায় লাল টুপি পরে মিছিল করেছিল। এবং এই লাল টুপির হঠাৎ করে রহস্যটা কি? জুন জুলাই আন্দোলনে লাল বদর বলে সেই আন্দোলনকে যারা নেতৃত্ব দিয়েছিল ছাত্রলীগের লোকজন, আওয়ামী লীগ ঘরানার লোকজন, এবং সেই সময়ে লাল স্বাধীনতা, লাল বিপ্লব সেগুলো বলা হয়েছে। তার সাথে কি কোনো প্রতীকী মিল রেখে এই লাল টুপি পরে ছাত্রলীগ, আওয়ামী লীগ তারা এখন মিছিল শুরু করেছে এবং সেই মিছিলের জোয়ার স্রোত আসলে কোথায় ধাক্কা দিতে চায়? 2024 সালে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মৌলবাদী জঙ্গিরা মার্কিন ডিপ স্টেটের সহযোগিতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে হটিয়ে দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশকে এক দীর্ঘকালীন সংকটের মধ্যে নিপতিত করেন। জঙ্গিরা এমন এক গর্ত খুঁড়েছে, সেই গর্ত থেকে বাংলাদেশের মানুষ আজকে চিন্তা করছে যে এই বাংলাদেশ কখনো বের হয়ে আসতে পারবে কিনা। একমাত্র জঙ্গিরা, কোর জঙ্গিরা ছাড়া আমি মনে করি এমনকি বিএনপির সমর্থকরাও আজকে চিন্তিত, সত্যিকারে বাংলাদেশকে এই দীর্ঘকালীন সংকট থেকে উত্তরণ করতে পারবে। আসুন সেই বিষয়টা আমরা একটু ভেবে দেখি।
আগে আমরা একটু স্মরণ করি 2024 সালে কি ঘটেছিল। 2009 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠন করার পর তিনি কয়েকজন যুদ্ধাপরাধীকে বিচারের সম্মুখীন করেন এবং অত্যন্ত ফেয়ার ট্রায়ালের মাধ্যমে তাদের শাস্তি নিশ্চিত করেন। এটার প্রতিশোধ হিসাবে মূলত বাংলাদেশের জামাত এবং বিভিন্ন স্বাধীনতা বিরোধীরা ঐক্যবদ্ধ হয় এবং ঐক্যবদ্ধ হয়ে তারা বিভিন্ন বিদেশি শক্তি যারা বাংলাদেশকে দুর্বল করতে চায় তাদের সহযোগিতা গ্রহণ করে। সেখানে তারা বিভিন্ন ধরনের অনলাইন সন্ত্রাসীদের নিয়োগ করে। সাইবার সন্ত্রাসীদের মধ্যে সবচেয়ে বড় ছিল পিনাকি, তার সাথে ছিল ইলিয়াস, কনক সারোয়ার, মাহমুদুর রহমান, সাথে ছিল যারা অফলাইনে কাজ করে কিন্তু অনলাইনে ব্যাপকভাবে প্রচারিত হয়, ফরহাদ মজহার, সলিমুল্লাহ খান, দেবপ্রিয় ভট্টাচার্য, বদিউল আলম মজুমদার, মাহফুজ আনাম, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, মানব জমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, এইভাবে অনেক লোক, তৃতীয় মাত্রার জিল্লুর রহমান, এমনকি আরো সীমিত পর্যায়ে অত্যন্ত বিষাক্তভাবে কষা জাহেদ নামে পরিচিত বর্তমানে তারেক রহমান সরকারের উপদেষ্টা জাহেদুর রহমান, এর সাথে আরো যুক্ত হয় অনেক ধরনের অনলাইনে প্রপাগান্ডিস্ট। একজন আছে ফাহাম আব্দুস সালাম, আরো অনেক, জুলকার নায়েন সায়ের, অসংখ্য প্রপাগান্ডিস্ট একসাথে একই সুতায় তারা বাঁশি বাজিয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর 3টা অপবাদ তারা আরোপ করেছে। এক হলো দুর্নীতি, সব টাকা চুরি হয়ে যাচ্ছে। দুই হলো যে বাংলাদেশকে, দুই হলো যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। 3 হলো বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। পরবর্তীতে আমরা এখন হিসাব করে যদি দেখি যে 3টাই প্রচন্ড মিথ্যা প্রপাগান্ডা ছিল। তারা এমনকি শেখ হাসিনা সরকারের যা বাজেট ছিল 16 বছরে, সেই বাজেটের কেউ 40%, কেউ 75% হিসাব করে দেখিয়েছে। 60% হিসাবে এই যে $234 বিলিয়ন হিসাব দেবপ্রিয় বের করেছিল সেটাকে। তারপরে মানবাধিকার লঙ্ঘনে, হ্যাঁ, কিছু জামাত জঙ্গি, হেফাজত এবং আত্মঘাতী জঙ্গিদের জেলে ঢোকানো হয়েছে, কিন্তু কয়েকটা মানুষ গুম হয়েছে। পরে দেখা গেল যে এরা শান শওকতে ছিল গুমের নামে, সেই গোলাম আজমের ছেলে কিংবা মীর কাসেম আলীর ছেলে কিংবা যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদেরের ছেলে। আবার আরেক দিকে দেখা গেছে যে সবচেয়ে একটা আলোচিত গুম ছিল বিএনপি নেতা ইলিয়াস আলীর গুম। সেটা কিন্তু বিএনপির অভ্যন্তরীণ ভাবে বিএনপির নেতারাই বলেছে যে এটা কিন্তু বিএনপির একটা অভ্যন্তরীণ কোন্দলের ফসল। আর ইলিয়াস আলী নিজে যেহেতু জীবনে অনেক খুন করেছেন, অনেক খুনের সাথে জড়িত, এবং একটা জিনিস আপনারা মনে রাখবেন, কেউ যদি কোনো খুন করে ফেলে নিজ হাতে বা খুন করায়, সে কিন্তু আসলে আর কখনো জীবনে স্বাভাবিক মানুষ হতে পারে না। ইলিয়াস আলী আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখনকার পরিচিত মানুষ। উনি এখন নাই দুনিয়াতে, ওনাকে নিয়ে কিছু বলবো না। কিন্তু এইভাবে কিছু গুম খুন, কিছু দুর্নীতি এবং সম্পূর্ণ মিথ্যা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে। দেখা গেল এই প্রপাগান্ডাগুলো আজকে যদি আমরা পরীক্ষা করি, এর 75 থেকে 80% হলো সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং শেখ হাসিনা সরকারকে ফেলে দেওয়া ষড়যন্ত্র ছিল, যেখানে অর্থ ঢেলেছে বিভিন্ন বিদেশি শক্তি, এবং যার মধ্যে একেবারে আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে আমরা শুনেছি যে কত $মিলিয়ন এসেছে। পরবর্তীতে আরো অনেক অনেক হিসাব দেওয়া হয়েছে কিভাবে আপনার থোকে 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 মার্কিন যুক্তরাষ্ট্র এদেরকে টাকা দিয়েছে এবং বাংলাদেশের সব ধরনের শিল্পী, সাহিত্যিক, নাটক করে, অভিনেতা, অভিনেত্রী, এদের সবাইকে মোটামুটি ডিপ স্টেট টাকা দিয়ে কিনে ফেলেছিল। এবং এরা সাথে সমকামী, বিষমকামী অনেক ধরনের মানুষ, যারা রাস্তায় নামলে মানুষ খুব মনোযোগ দিয়ে তাদেরকে দেখে, এদের সবাইকে তারা কিন্তু কিনে ফেলেছিল। কিনে ফেলে 24 সালের জুলাই আগস্টে তারা চূড়ান্ত আঘাত হানে। সেখানে জঙ্গিদের খুন করতে থাকে। সবচেয়ে বিখ্যাত 2টা খুন ছিল আবু সাইদের খুন। পুলিশ তাকে রাবার বুলেট মেরেছে, জঙ্গিরা তাকে টেনে নিয়ে গিয়ে মাথা থেতলা করে দিয়ে মেরে ফেলেছে। আর তারপরে মুগ্ধ নামে এক সফট কোর জঙ্গি পানি দিচ্ছিল, তাকে জঙ্গিরা পেছন থেকে গুলি করে মেরে ফেলেছে। এইভাবে জঙ্গিরা অসংখ্য জঙ্গিকে মেরে ফেলেছে এবং আত্মঘাতী জঙ্গিদের সামনে বসিয়ে রাখা হয়েছিল। এইসব আত্মঘাতী জঙ্গির 2-1 পুলিশের গুলিতে মারা গেছে। আমরা দেখেছি একজন পুলিশ অফিসার অসহায়ভাবে বলছে স্বরাষ্ট্রমন্ত্রীকে, স্যার একটা মারলে সেটা পরে, বাকিরা যায় না।
আমরা কিন্তু তখন কেউ বুঝতে পারিনি। আমরা কিছু মানুষ বুঝতে পেরেছিলাম। আমি গর্ববোধ করে বলতে পারি যে আমি এটা কিন্তু ওই সময়ই বুঝতে পেরেছিলাম যে এগুলা সব আত্মঘাতী জঙ্গি, এগুলো ওইখানে চলে গেছে এই উদ্দেশ্যে যে ওরা জীবনটা দিয়ে দিবে, কিন্তু শেখ হাসিনার সরকার পড়ে যাক, কারণ ওরা বিশ্বাস করে ওইখানে ওরা মরে গেলে সাথে সাথে ওরা বেহেশতে চলে যাবে। সার্জিস, হাসনাত, নাহিদ, মাহফুজুর রহমান, নাসির পাটোয়ারি, পরবর্তীতে আমরা এই যে যতগুলো আত্মঘাতী জঙ্গিকে দেখেছি পরবর্তীতে টাকা পয়সা কামিয়ে মন্ত্রিত্ব করে বড়লোক হয়ে যেতে, এগুলো মূলত ছিল সব জামাতের সেট করা আত্মঘাতী জঙ্গি। ওরা যদি ওইখানে পরবর্তীতে হাদি নামে একটা জঙ্গি, যেটাকে আবার জামাত এবং ইউনূস সরকার মিলে তারা ঐক্যজোট হয়ে মেরে ফেলেছিল, এই সবগুলা জঙ্গি কিন্তু ওইখানে আপনার জড়ো হয়েছিল এই শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে এই ষড়যন্ত্রে। তারপরে আমরা কি দেখেছি? আমরা দেখেছি যে বিভিন্ন রকম মহিলাকে নামানো হয়েছে, আঁচল থেকে কলা বের করে দিচ্ছে, পাউরুটি বের করে দিচ্ছে, পা ধুয়ে দিচ্ছে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর অকাতরে কান্নাকাটি করছে ওই বাঁধনের মতো। এইভাবে অভিনয় করে করে বাংলাদেশের মানুষের একটা অংশকে তারা একেবারে আবেগে বশীভূত করে তারা এই জজবাটা তুলেছিল, এবং যার ফলশ্রুতিতে এবং সাথে আমরা দেখেছি যে সরকার কারফিউ করেছে, কিন্তু সেনাবাহিনী সেটা তামিল করছে না। তখন যদি শেখ হাসিনা সরকার সাথে সাথে ওয়াকারকে বরখাস্ত করে কোনো দেশপ্রেমিক আর্মি অফিসারকে সেনাবাহিনী প্রদান করত, তখনও কিন্তু এই 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 ইয়েটা জঙ্গিদের এই এই উন্মত্ততা, এই জঙ্গিদের এই 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 জঙ্গি উত্থান কিংবা তাণ্ডব, এটা কিন্তু সফল হতো না, কোনোভাবে এটা সফল হতো না। ওয়াকারের জায়গায় যদি আমাদের আগের সেনা প্রধান কেউ থাকতেন, যেমন জেনারেল আজিজ বা এরকম শক্ত মনের কোনো জেনারেল যদি থাকতেন, তাহলে কিন্তু 24-এর এই জঙ্গি উত্থান ডিপ স্টেট জড়িত থাকা সত্ত্বেও কিন্তু সফল হতো না। ফলে বাংলাদেশ আজ যেই গর্তটাতে পড়েছে, এই গর্তে বাংলাদেশ কিন্তু পড়তো না। এই পটভূমিকাটা কেন বললাম জানেন? এইটাকে এখনো আপনারা মনে প্রাণে গ্রহণ করতে পারেন নাই। এটা যে সম্পূর্ণরূপে একটা ষড়যন্ত্র ছিল, এটা যে একটা জঙ্গি উত্থান ছিল, এটা যে আত্মঘাতী জঙ্গিরা ঘটিয়েছে। হ্যাঁ, এখানে বিএনপি ছিল, বিএনপির থাকাটাকে আমি মনে করি যে এটাকে জায়েজ হিসাবে ধরে নিতে পারি আমরা আপাতত। বিএনপি তো রাষ্ট্র ক্ষমতা যাওয়ার জন্য যে কোনো কিছু করবেই, সেখানে বিএনপির দায় কত বা দায় কতটা না সেই বিশ্লেষণে এখানে করে আমি এটাকে জটিল করতে চাই না, কিন্তু যেটা হয়েছে সেটা হলো এটা পুরোপুরি স্বাধীনতা বিরোধীদের একটা জঙ্গি উত্থান। তারা সফল হয়েছে যুদ্ধাপরাধী বিচারের আপনার প্রতিশোধ নিতে, তারা সফল হয়েছে দ্বিতীয়বার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 1975 সালে খুন করে সপরিবারে তারা একবার 71-এ তাদের পরাজয়ের প্রতিশোধ নিয়েছে, তারা আবার 2024 সালে প্রতিশোধ নিল। কিন্তু প্রতিশোধ নেওয়ার পর কি হলো? বাংলাদেশ পড়ে গেল এক গভীর খাদে। সারা গত 4 থেকে 5 দশক ধরে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে কুখ্যাত এক ডাকাত তৈরি হচ্ছিল এই বাংলাদেশের জমিতে পয়দা হওয়া ইউনূস। তাকে তারা শত শত পুরস্কার দিয়েছে, নোবেল পুরস্কার দিয়েছে এই একটি মিশন সফল করার জন্য। শেখ হাসিনা যে 16 বছর মাথার ঘাম পায়ে ফেলে রাত দিন 24 ঘন্টা খেটে কষ্ট করে দেশটার একটা অর্থনৈতিক উন্নয়ন করলেন, দেশটাকে বিশ্বের দরবারে একটা রোল মডেল হিসাবে হাজির করলেন, বাংলাদেশের গরিব দুঃখী মানুষের হাতে কিছু টাকা পয়সা আসছিল, রাস্তাঘাটের উন্নতি হচ্ছিল, বড় বড় মেগা প্রজেক্ট হচ্ছিল, মানুষ চারিদিকে উন্নয়ন দেখতে পাচ্ছিল, এগুলো সব স্থবির করে দিল এসে ইউনূস আর তার ডাকাত বাহিনী কি করলো? শেখ হাসিনা রেখে যাওয়া টাকা পয়সা তো খেয়েছে আপনার প্রচুর ঋণ করেছে। কত ঋণ করেছে আপনারা এগুলা হিসাব করে নিয়ে, রাষ্ট্রীয় অর্থ ঋণ করে খেয়েছে, তারপরে রেখে যাওয়া টাকা পয়সা খেয়েছে, আবার আমেরিকার কাছে গোলামি চুক্তি করে সেখান থেকে কতভাবে, সেটা তো নগদ টাকা তো আর খায়নি বা খেয়েছে আমি জানি না, কিন্তু কিভাবে বাংলাদেশকে আপনার চিরজীবনের জন্য একটা ইয়েতে ফেলে দিয়ে গেল, একটা গোলামির জিঞ্জির পরিয়ে দিয়ে সে কিন্তু চলে গেল। বাংলাদেশের মানুষ কিন্তু তার উপর খেপছে না, সে এমনকি শুকরের মাংস আমদানিও বাধ্যবাধকতামূলক করেছে। যে বাংলাদেশের মানুষ জঙ্গিদের এত প্রিয়, যে বাংলাদেশের মানুষ মৌলবীদের এত প্রোটেকশন দেয়, তাদের যত ধরনের অবুঝ কথা আছে, অযৌক্তিক কথা আছে, এগুলা শুনে কান্নাকাটি করে, সে বাংলাদেশের মানুষ কিন্তু এই শুকরের মাংস খেতেও এখন রাজি হয়ে গেছে ইউনূসের মতো একটা চতুর বিশ্ববাটপারের ফাঁদে পড়ে।
কিন্তু বাংলাদেশ দেখেন, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এমনভাবে ধ্বংস হয়েছে। ইউনূসের চুরিদারির পরে তারেক রহমান ক্ষমতায় আসলেন, তারেক রহমান এবং বিএনপি ক্ষমতায় আসলো। 24-এ যে জঙ্গি কোয়ালিশন হয়েছিল তার একটা অভ্যন্তরীণ ব্যবস্থাপনার মাধ্যমে। কিভাবে? সেই জঙ্গি কোয়ালিশন যে সমর্থকরা আছে বাংলাদেশের 40-50% জনগণ, তাদের মধ্যে একটা ইলেকশন করে সেখানে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগ এবং তার সমমনা সহযোগী দলগুলাকে বাইরে রেখে তারা একটা ইলেকশন করলো। সেই ইলেকশনের মাধ্যমে তারেক রহমান সাহেব ক্ষমতায় এসেছেন। তারেক রহমানকে যদি যেদিন এই কথা ভুলে যাবেন যে তিনি মাত্র দেশের 40-50% মানুষের অভ্যন্তরীণ বন্টনের একটা প্রক্রিয়া হিসাবে তিনি ক্ষমতায় এসেছেন, এই কথাটা যেদিন তিনি ভুলে যাবেন, সেদিন তিনি তার যে ভবিষ্যৎ যে অনিশ্চিত সেটার মধ্যে তিনি আরো বেশি ঘি ঢেলে দিবেন, এই আগুন আরো জ্বলতে থাকবে। আশা করি তারেক রহমান সাহেব এটা কখনো ভুলবেন না। কিন্তু ইউনূসের আমলে আমরা দেখেছি শেখ হাসিনা দেখেন কোভিড দের মতো মহামারী, যেটা আজকে ইরান যুদ্ধ এটার কাছে কিছুই না, সেই কোভিড মহামারী করে আবার কিন্তু দেশের অর্থনীতি ঘুরিয়ে নিয়ে আসছিলেন। শেখ হাসিনা 16 বছরে গড়ে 7% করে জিডিপি হয়েছিল, কোভিডের সময় কমে এটা 3.5 কত জানি হয়েছিল, তারপরে আবার এটা যোগ করলে আপনার গড়ে 7% হবে। ইউনূসের আমল থেকে এটা 3%-এ নেমে এসেছে বাংলাদেশের প্রবৃদ্ধি। আজকে বাংলাদেশের মানুষের বিদ্যুৎ নাই, লোডশেডিং আছে, মানুষের দ্রব্যমূল্য উঠে যাচ্ছে, মানুষের সেই যে ইউনূস যে জঙ্গিতন্ত্র কায়েম করেছিল, যে ডাকাতের শাসন, যে জঙ্গলের শাসন কায়েম করেছিল মবতন্ত্রের মাধ্যমে, সেই মব কিন্তু এখনো কিন্তু শেষ হয় নাই। বাংলাদেশের বুদ্ধিবৃত্তি কোনো কিছু কিন্তু নাই। আপনার সেখানে শিক্ষকদের অপমান করা হয়েছে, সমাজের সব শ্রেণীকে অপমান করা হয়েছে, মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরিয়েছে এবং কত রকমের অপমান মুক্তিযুদ্ধকে তারা করেছে। কিন্তু একটা জিনিস আমি যেটা সবসময় আপনাদের বলে এসেছি, এই জঙ্গিরা কখনো বাংলাদেশের অর্থনীতির উন্নয়ন করতে পারবে না, এবং সেটা আমি যা কল্পনা করতাম তার চেয়েও দ্রুত ঘটে গেছে। বাংলাদেশ আজ অর্থনৈতিকভাবে এমন এক জায়গায় পৌঁছে গেছে, এখন তারেক রহমানের সরকারকে ভারত কিছুটা জিয়ে রেখেছে আপনার এই যে ডিজেল সরবরাহ করে। এই ডিজেলটা যদি ভারত ঠিক মতো সরবরাহ না করে, তারেক রহমান কিন্তু সবচেয়ে বড় একটা ধাক্কা খাবেন। এটা তারেক রহমান এবং বিএনপির বন্ধুদের বলবো, আপনারা একটু ভেবে রাখবেন। আপনাদের রাজনীতির সবচেয়ে বড় হাতিয়ারই কিন্তু ভারত বিরোধিতা। এটা করে করে আপনারা সবসময় বাংলাদেশের রাজনীতি করেছেন, আজকে আপনারা ভারতের সহযোগিতায় ক্ষমতায় আছেন। তো এই জিনিসগুলো একটু যদি ভেবে রেখে ভবিষ্যতে যদি এই এই আপনার এই যে মিথ্যা বানোয়াট ভারত বিরোধী রাজনীতি আপনারা জীবিত রাখেন, ভবিষ্যতে আপনারা বাংলাদেশের রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক হয়ে যাবেন। যা হোক, যে কথা বলার জন্য এতগুলা কথা বললাম, যেই অবস্থায় বাংলাদেশ আজকে, যেই অর্থনৈতিক সংকটে বাংলাদেশ আজকে এসেছে, সেখান থেকে কি বাংলাদেশের উত্তরণ হবে? এখানে প্রশ্নটা খুব আপনার বাস্তব, আপনার মনে যে অনিশ্চয়তা সেটাও বাস্তব, কিন্তু উত্তরটা কিন্তু খুব বেশি কঠিন না। প্রথম কথা হলো, আমি যেটা অসংখ্যবার বলেছি, আমার ভিডিওগুলো তো আপনারা খুব বেশি মানুষ শুনেন, আমার ফেসবুক পোস্ট বা যা আমি 2-একটা টক শো করি, সেখানে আমি যেটা বলেছি এই কথাটা সবসময়ের জন্য সত্য। সেটা হলো 24-এর জঙ্গি কোয়ালিশনের যেসব শরিক আছে, জামাত, যাদের রাজনৈতিক ক্ষমতা গ্রহণের সুযোগ আছে বা সক্ষমতা আছে, কিংবা বিএনপি, যারা বর্তমানে রাজনৈতিক ক্ষমতায় অধিষ্ঠিত, এদের কারো দ্বারা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন করা সম্ভব নয়। অর্থনৈতিক উন্নয়ন করা সম্ভব নয় এই জন্য যে বিএনপি যে রাজনীতিটা করে, এটা তারা মুক্তিযুদ্ধের কথা বলে, কিন্তু মুক্তিযুদ্ধের যে আদর্শগুলো চর্চা করা উচিত তার প্রতি আবার বিএনপি কিন্তু বিশ্বস্ত নয়। বিএনপি বিশ্বস্ত বরঞ্চ বাংলাদেশে যে মুসলিম লীগ এবং মৌলবাদী স্বাধীনতা বিরোধী চক্র যে এসব আদর্শে বিশ্বাস করে, সেটার প্রতি অনুগত থেকে ওনারা মুক্তিযুদ্ধের কথা বলেন। এই যে বিএনপির আপনার নিজস্ব আদর্শের মধ্যে যে ভেজাল, এটা যতদিন বিএনপি সঠিক না করবে, আমি বিএনপিকে কোনোভাবেই এখানে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলবো না। আমি চাই বিএনপি, যারা দেশের বড় একটা অংশ জনগণের সমর্থন তাদের আছে, এইরকম একটা দল যদি সঠিকভাবে মুক্তিযুদ্ধের পক্ষে চলে আসে, তাহলে বাংলাদেশের জন্য কিন্তু ভালো হবে। সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু আমি বিএনপির জন্য যত কথা বলি, তারেক রহমানের জন্য যত কথা বলি, তিনি কত বছর রাষ্ট্র ক্ষমতায় থাকবেন না থাকবেন এগুলো নিয়ে আমার কোনো ধরনের দুঃখ নাই, তিনি 20 বছর থাকুন, আমার আপত্তি নেই। কিন্তু
বাংলাদেশের উন্নতি করে তো থাকতে হবে। বিএনপির আপনারা যদি 1991 থেকে 96 এবং 2001 থেকে 2006 সাল পর্যন্ত দেখবেন বিএনপির ওই 10টা বছর ছিল অর্থনৈতিক স্থবিরতার বছর। সেখানে কখনোই বাংলাদেশের অর্থনীতি খুব একটা 5%-এর উপরে তারা উন্নতি করতে পারে নাই, প্রবৃদ্ধি। কারণ হলো তাদের যে আপনার ইকোনমিক দর্শন ছিল, সেইখানে কোনো ধরনের আপনার বড় ভিশন ছিল না, বড় 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 আপনার কল্পনা ছিল না, যেটা শেখ হাসিনা সরকারের আমলে ছিল। শেখ হাসিনা সরকারের আমলের যে অর্থনৈতিক ভিশন, এটা তারা কখনো তাদের মধ্যে ছিল না। আর তারেক রহমান যদি এখন কোনো ভিশন ক্রিয়েটও করেন, সেটাও কিন্তু তিনি পরিপূর্ণ করতে পারবেন না। কারণ হলো তারেক রহমানের এই প্রক্রিয়ায় আওয়ামী লীগ সহ গোটা মুক্তিযুদ্ধের পক্ষটা কিন্তু এই প্রক্রিয়ার বাইরে। এই প্রক্রিয়া এবং এই অংশটা বাংলাদেশে অর্ধেক মানুষ যারা কিন্তু মূলত বাংলাদেশের দাবিদার, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হলো বাংলাদেশের দাবিদার। মুক্তিযুদ্ধের আদর্শ আপনার সঠিকভাবে যারা বিশ্বাস করে না, তারা কিন্তু বাংলাদেশের দাবিদার নয়। এটা কিন্তু আপনি 71-এর প্রেক্ষাপটে আপনি এটা কিন্তু সত্য। হ্যাঁ, বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষ কথা বলে, এমনকি জামাতও মুক্তিযুদ্ধের কথা বলে। কারণ হলো মুক্তিযুদ্ধের যে একটা শক্তি আছে সেটা তারা জানে, কিন্তু এই শক্তিটা কে তারা কখনো কাজে লাগাবে না। জামাত তো কাজে লাগানো মানে হলো তার পরাজয়, আর বিএনপি সেটা করতে পারে না। কারণ তাদের সমর্থকরা, বিএনপি ভাবে যে বিএনপি যদি সত্যি সত্যি মুক্তিযুদ্ধের পক্ষে চলে আসে আদর্শগতভাবে, তাহলে তারা তাদের সমর্থন হারাবে। বিএনপির যে এই যে একটা ডিলেমা, এটা কিন্তু আমি বুঝতে পারি। সুতরাং সেইখান থেকে বিএনপি কিভাবে বের হয়ে আসবে, এটা বিএনপিকে চিন্তা করতে হবে। কিন্তু বিএনপিকে এটাও দেখতে হবে যে 1991 থেকে 96 পর্যন্ত, 2001 থেকে 6 পর্যন্ত তারা কিন্তু বাংলাদেশে একটা অর্থনৈতিক স্থবিরতার মধ্য দিয়ে নিয়ে গেছেন। অর্থাৎ এই 10টা বছর বাংলাদেশের জীবন থেকে কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল। শেখ হাসিনা 16 বছরে কেবল বাংলাদেশে অর্থনৈতিক উন্নতি হয়েছিল। এরশাদের সময়ও কিছু অর্থনৈতিক উন্নতি হয়েছিল, এবং বঙ্গবন্ধু তো বাংলাদেশকে পুনর্গঠন করেছিলেন মাত্র 3.5 বছরে। আর বর্তমানে যে তারেক রহমান সরকারটা চালাচ্ছেন, এটা কোনোভাবেই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন করতে পারবে না। এই যে পারবে না কেন? কারণ হলো তারেক রহমানের পক্ষে বাংলাদেশের যে